তারপরই হঠাৎ ওর বিবেক জেগে উঠল। ছি ছি, এসব সে কি ভাবছে? একজন ভদ্র মহিলা নির্জনে নিজের মনের সঙ্গে বোঝাপড়া করছেন, দুঃখের ভারে ভেঙে পড়েছেন, আর সে চোরের মতো ওই দৃশ্য শুধু উপভোগই করছে না, ওই মহিলার মুখের দিকে তাকাবার জন্য উদ্গ্রীব পর্যন্ত হয়ে উঠেছে। মনকেও শাসন করে জানলা থেকে সরে এলো। বিছানায় শুয়ে কিছুতেই ও দুচোখ বন্ধ করতে পারল না। ভদ্রমহিলার ওই কাতর অসহায় ছবিটা বারবার ওর চোখের সামনে ভেসে উঠতে লাগলো। বাইরে থেকে কোনো শব্দ ভেসে আসছে না। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু তবু কোনো সাড়া শব্দ নেই। শেষ পর্যন্ত অনিমেষ সংযত থাকতে পারল না। বিছানা ছেড়ে উঠে ও আবার জানলার কাছে এলো। বেঞ্চি ফাঁকা। হতবুদ্ধির মতো অনিমেষ তাকিয়ে রইল। ভদ্রমহিলাকে হোটেলে ফিরতে হলে তার জানলার পাশ দিয়ে খিড়কির দরজা দিয়ে যেতে হবে। বাগানের নুড়ি আর ইট পাথরের ওপর দিয়ে জুতো পরে হাঁটার শব্দ হবেই। খালি পায়ে বাগানে যাওয়া নিরাপদ নয়, পা কেটে যেতে পারে। বিশেষ করে রাতের অন্ধকারে খালি পায়ে অমন জায়গায় কোনো ভদ্রমহিলা যেতে পারেন, কল্পনাও করা যায় না। অথচ সে কোনো শব্দ শোনেনি। রাত্রিরে ভালো ঘুম হলো না অনিমেষের। পরদিন সকালে হোটেলের লোকটি তার ঘরে চা নিয়ে এলে সে তাকে বাগানে দেখা ওই ভদ্রমহিলা সম্বন্ধে জিজ্ঞেস করল। লোকটির বয়স হয়েছে, অনেক দিন ওই হোটেলে আছে। অনিমেষ আশ্চর্য হয়ে লক্ষ্য করল তার প্রশ্ন শুনে বুড়ো লোকটার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বিড়বিড় করে কি যেন বলল, তারপর অনেকটা যেন তাড়াতাড়ি বলে উঠল, হোটেলে এমন কোনো মহিলা নেই, সাহেবের ভুল হয়েছে। তারপর ঘর ছেড়ে চলে গেল লোকটা। অনিমেষের মনে হলো সে যেন কিছু গোপন করতে চায় বলে ইচ্ছে করে অমন করল। সমস্ত ব্যাপারটা ওর কাছে খুব দুর্বোধ্য ঠেকছে। খানিক বাদে হোটেলের ম্যানেজার ওর ঘরে এলো। আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? ম্যানেজার জিজ্ঞেস করল। না না, আপনাদের ব্যবস্থা খুব ভালো, জবাব দিল অনিমেষ। সামনের দিকে একটা ভালো ঘর আছে, এটার মতোই বড়, আলো বাতাসও বেশি। সে ঘরটা আপনাকে আমি দিতে পারি। ধন্যবাদ, কিন্তু তার কোনো দরকার নেই। সামনের দিকের ঘরে লোকজন আর গাড়ি ঘোড়ার শব্দ আমার ভালো লাগে না। আমি একটু নিরিবিলিতে থাকতে চাই। যা আপনার মর্জি। অনিমেষের মনে হলো ম্যানেজার যেন একটু হতাশ হলো। ও বুঝতে পারল হোটেলের লোকটি ম্যানেজারের সঙ্গে তার সম্বন্ধে বলেছে, তাই ঘর বদলাবার এই প্রস্তাব। এই ঘরটা থেকে আপনি আমাকে সরাতে চাইছেন কেন? প্রশ্নটা না করে পারল না অনিমেষ। ম্যানেজারের মুখ গম্ভীর হয়ে উঠল। আমি সরাতে চাইছি না, আপনার সুবিধার জন্যই বলেছিলাম। আমার অসুবিধা হলে আমি আপনাকে বলবো, কিন্তু আমার অসুবিধা হচ্ছে এই কথা আপনি মনে করলেন কেন? আপনি অনেক দূর থেকে এসেছেন, আমাদের অতিথি, তাই আপনার সুখ সুবিধের কথা আমাদের ভাবতে হয় বাবুজি। এই ঘরটা একটু অন্ধকার, সূর্যের আলো ঢোকে না পেছনের এই বাগানটার জন্য, তাই সামনের দিকের ঘরের কথা বলছিলাম। যে ঘরে রোদ আসে সে ঘরে থাকাই ভালো। তাছাড়া বাবুজি, যারা দেখতে পায় আপনি হচ্ছেন তাদের দলে, তাই এ ঘরটা আপনার পক্ষে ভালো নয়। অনিমেষের মনে হলো ম্যানেজারের বোধহয় মাথায় ছিট আছে। তা নইলে যারা দেখতে পায় আপনি হচ্ছেন তাদের দলে, এমন উদ্ভট কথা সে বলবে কেন? কি অর্থ ওই কথার? অনিমেষ আর কথা বাড়ালো না। ওর কেমন যেন মনটা অস্থির হয়ে উঠেছে, একা থাকতে চায়। সন্ধ্যের পর ও আবার লেখা নিয়ে বসল, কিন্তু মন এমন চঞ্চল হয়ে উঠেছে যে কিছুতেই লেখা এগোলো না। ওর মন পড়ে আছে বাগানের দিকে। আজ রাতেও ভদ্রমহিলা কি আসবেন?
ও যেন অদেখা অচেনা ওই ভদ্রমহিলার মোহে পড়ে গেছে। নিজের সংযমকে আর শাসনে রাখতে পারছে না। আজ ভদ্রমহিলা বাগানে এলে ও তার সামনে গিয়ে দাঁড়াবে, সুন্দর মুখের দিকে তাকাবে। ব্যাপারটার একটা হেস্তনেস্ত না হওয়া পর্যন্ত ওর যেন শান্তি নেই। রাতের খাওয়া দাওয়া চোখবার পর ও জানলার ধারে একটা চেয়ার টেনে বসল। সিগারেটের পর সিগারেট ধ্বংস করে চলল। আস্তে আস্তে অন্যান্য ঘরের আলো নিভে গেল। বোধহয় ওর একটু তন্দ্রা এসেছিল। দূর থেকে ঢং ঢং করে রাত 12টার শব্দ কানে যেতেই ও ধড়মড় করে উঠে বসল। জানলার দিকে তাকাবার আগে ওর বুকের ভেতরটা কেমন করতে লাগলো। ওর মন বলছে ভদ্র মহিলাকে গত রাত্রির মতো আজও সে দেখতে পাবে। সঙ্গে সঙ্গে ওর ভেতরের অন্য একটা সত্তা ওকে যেন সাবধান করে দিতে চাইল, কিন্তু ওর মন লোভী হয়ে উঠেছে। সাবধান বাণীতে কান দেওয়ার মতো অবস্থা নেই ওর। সেদিন চাঁদের আলো আগের রাতের চাইতে উজ্জ্বল। নির্মল আকাশে তারা ঝলমল করছে। সেই আলোয়ও দেখল সেই নারীকে। আগের দিনের মতো একই ভঙ্গিমায় প্রসারিত বাহুর আড়ালে মুখ লুকিয়ে অসহায়ভাবে বসে আছেন। অনিমেষের বুকের স্পন্দন দ্রুত হলো। সেই একই বেশ, একই ওড়নায় ঢাকা মুখ। পাহাড়ি ঠান্ডার মধ্যেও অনিমেষের কপাল আর হাতের তালু ঘামে ভিজে উঠল। নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো অনিমেষের। ও যেন বন্দি বিহঙ্গ। ভদ্রমহিলার পাশে গিয়ে দাঁড়াবার জন্য উড়ু উড়ু করছে ওর মন। বাইরের বেঞ্চিতে বসে থাকা নিথর নিস্পন্দ সেই মূর্তি ওকে আকর্ষণ করছে। তারপরেই ও যেন অনেকটা চাপা গলায় বলে উঠল, শুনুন, দয়া করে মুখ তুলুন। বেঞ্চিটা তার জানলা থেকে বেশি দূরে নয়, কিন্তু তবু মূর্তির দিক থেকে কোনো সাড়া এলো না। যেন পাথরে খোদাই এক নারী মূর্তি। প্রাণ নেই, অনুভূতি নেই। শুনছেন? এদিকে তাকান, আমাকে একবার আপনার মুখ দেখতে দিন। অনিমেষ বলে উঠল। ওর সমস্ত সংযম, ভদ্রতার সব কিছু যেন অপ্রতিরোধ্য একটা কিছু চাপে ভেঙে পড়েছে। মূর্তির দিক থেকে কোনো সাড়া এলো না, যেন পাষাণ প্রতিমা। বেশ, তবে আমি আসছি আপনার কাছে, মৃদু কণ্ঠে বলে উঠল অনিমেষ। পিছনের দিকে দরজা খুলে ও খিড়কির দিকে পা বাড়ালো। অন্ধকার একটু এগিয়েছে, অমনি কে যেন খপ করে পেছন থেকে তার একটা হাত চেপে ধরল। ভীষণ চমকে উঠল অনিমেষ। গলা দিয়ে ভয়ের তো একটা শব্দ বেরিয়ে এলো। পর মুহূর্তেই খুট করে সুইচ টেপার শব্দ, আর খিড়কিটার ভরে গেল আলোয়। অনিমেষ দেখল তাকে যে বাধা দিয়েছে সে আর কেউ নয়, স্বয়ং হোটেলের ম্যানেজার। বাবুজি, এত রাতে কোথায় যাচ্ছেন? ম্যানেজারের দু চোখে অদ্ভুত দৃষ্টি। যেখানেই যাই না কেন, আপনার কি? রাগত কণ্ঠে বলে উঠল অনিমেষ। এভাবে বাধা না পেলে এতক্ষণ সে অপরিচিতা মহিলার পাশে গিয়ে দাঁড়াতে পারত। আপনার ভালোর জন্য আমি বলছি বাবুজি, ঘরে ফিরে যান। ম্যানেজার শান্ত কণ্ঠে বলল, কাল সকালেই আপনার জন্য অন্য ঘরের ব্যবস্থা করব। কি মনে করেছেন আপনি? অনিমেষ প্রায় চেঁচিয়ে উঠল। এ কি পাগলা গারদ? আমাকে কি নজরবন্দি করে রাখা হয়েছে? কখন কোথায় যাব? আর তাছাড়া বাগানে যাওয়ার অধিকার নেই আমার? রাত্রিরে ওই বাগানের হাওয়া ভালো নয় বাবুজি, ম্যানেজার দৃঢ় কণ্ঠে বলল। সব কথা সবার সামনে যেমন বলা যায় না, তেমন সব জায়গায় সব সময় যাওয়া যায় না। অনিমেষ একটু অবাক হয়েই ম্যানেজারের মুখের দিকে তাকালো। এ কি হেঁয়ালি? বাবুজি, ম্যানেজার আবার বলল, আমি জানতাম আজ রাতে আপনি বাগানে যাবেন, তাই আপনাকে বাঁচাবার জন্যই আমি অন্ধকারে আপনার জন্য অপেক্ষা করছিলাম। চলুন আপনার ঘরে। আপনাকে সব খুলে না বললে আপনার বিশ্বাস হবে না। হতবুদ্ধি অনিমেষকে প্রায় টেনেই তার ঘরে নিয়ে গেল ম্যানেজার। ঘরের আলো জ্বালাবার পর
অনিমেষ সোজা জানলার সামনে গিয়ে দাঁড়ালো। ভদ্রমহিলা যদি তখনও থাকেন। ওকে আর দেখতে পাবেন না, ম্যানেজার পেছন থেকে মৃদুস্বরে বলে উঠল। তার কারণ হলো আমি এই ঘরে আছি, আর আমি আপনার মতো দেখতে পাই না। বাবুজি, আপনি হলেন তাদের একজন যারা অলৌকিক কিছু দেখতে পায়। সবার সেই চোখ থাকে না, তবে যে দেখতে পায় না সে যদি থাকে, তবে যে দেখতে পায় সেও কিছু দেখবে না। কি পাগলের মতো কথা বলছেন? অনিমেষ অসহিষ্ণু হয়ে বলে ওঠে। আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। ভদ্রমহিলা কে? কে তা আমি জানি না, তবে উনি কে ছিলেন তা আপনাকে বলতে পারি। অনিমেষের শিরদাঁড়া দিয়ে একটা শিহরণ বয়ে গেল। ম্যানেজারের কথার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করতে তার দেরি হয়নি। আপনি কি বলতে চান? অনিমেষ একটু থেমে থেমে বলল, ওই মহিলা আসলে একজন অশরীরী। উনি কি বা কে তাতে কিছু আসে যায় না বাবুজি। যারা দেখতে পায় তারা যখন হোটেলে আসে তখনই ওকে দেখতে পাওয়া যায়। বাবুজি নিশ্চয়ই ওর মুখ দেখার জন্য উৎসুক হয়ে উঠেছেন, তাই হয়। কিন্তু ওই মুখের দিকে তাকানো ভালো নয় বাবুজি। ওই মুখ সর্বনাশ ডেকে আনে। 5 বছর আগে আপনার মতো একজন ওই মুখ দেখার জন্য পাগল হয়ে উঠেছিল, দেখেও ছিল। তারও বছর 8 আগে একজন দেখেছিল। প্রথমজন 2-3 দিনের মধ্যেই মারা যায়, অন্যজন পাগল হয়ে গেছে। এখনো তাকে মাঝে মাঝে দেখা যায়। সেজন্যই আপনাকে সাবধান করে দিতে আজ রাত্রে আমি জেগে আছি। অনিমেষের শুভবুদ্ধি আস্তে আস্তে ফিরে আসছিল। বিছানার উপর বসে ও একটা সিগারেট ধরালো। আপনি আজ সকালে কিষেনকে জিজ্ঞেস করেছিলেন? বাগানে যাকে দেখেছিলেন তার কথাই জিজ্ঞেস করেছিলেন। ও সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পেয়ে আমার কাছে ছুটে এসেছিল। আমরা এখানকার লোক সমস্ত ব্যাপারটা জানি বাবুজি। এই ঘটনা ঘটেছিল অনেক বছর আগে, 50-60 তো হবেই। এখান থেকে মাইল 2 দূরে একটা মস্ত ইমারত আছে। এখন অবশ্য সেখানে কেউ থাকে না, ভেঙে পড়েছে। ওটা ছিল এখানকার ধনী ব্যবসায়ী মিস্টার কাপুরের ইমারত। তার একটি মেয়ে ছিল, একমাত্র সন্তান। খুব খুবসুরত ছিল মেয়েটি, নাম কমলা। কমলার চেহারা সুন্দর হলেও মন কিন্তু সুন্দর ছিল না। এই শহরে একজন খাঁটি মানুষ ছিল, নাম মহিন্দর। মাত্র 25 বছর বয়সে সে সবার মন কেড়ে নিয়েছিল। আইন পাশ করে সে সবে ওকালতি শুরু করেছিল। একদিন যে সে বড় হবে তা সবাই বিশ্বাস করত। মহিন্দরের দুর্ভাগ্য, সে ওই মন্দ মেয়েটির রূপে মুগ্ধ হয়েছিল। মেয়েটিকে সে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু মিস্টার কাপুর ছিলেন বনেদি মানুষ, আর মহিন্দর সাধারণ ঘরের ছেলে। তাছাড়া তার টাকা পয়সাও তেমন ছিল না, সুতরাং তার আবেদন মঞ্জুর হয়নি। এক বড় লোকের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হয়ে যায়। কিন্তু আগেই বলেছি, মেয়েটির মন ভালো ছিল না, চরিত্রও ভালো ছিল না। যার সঙ্গে তার বিয়ে হয়েছিল তাকে সে ভালোবাসত না, আরেকজনের সঙ্গে মন জানাজানি ছিল। আসলে কাউকেই সে ভালোবাসত না। পুরুষদের নিয়ে তামাশা করাই ছিল তার স্বভাব। অল্প দিনের মধ্যেই ওদের বিয়ে ভেঙে যায়। মেয়েটি আবার মা বাবার কাছে ফিরে আসে। তার রূপে মুগ্ধ হয়ে অনেকে ভিড় করতে থাকে। তাদের সবাইকে হাতে রেখেছিল মেয়েটি। আগুন নিয়ে খেলা করতে ভালোবাসত সে। 10 বছর ধরে নিজের রূপকে মূলধন করে মেয়েটি তার প্রিয়জনদের কৃতদাস করে রেখেছিল। একজন তাকে না পাওয়ার দুঃখে আত্মহত্যা করে জীবনের জ্বালা জুড়িয়েছিল।
কিন্তু তার জন্য মেয়েটির মনে এতটুকু করুণা হয়নি। মহিন্দর কিন্তু বিয়ে করেনি, মেয়েটিকে সে সত্যিই ভালোবেসেছিল। তার আশা ছিল একদিন না একদিন মেয়েটি নিজের ভুল বুঝতে পারবে, তাকে আর ফিরিয়ে দেবে না। এতদিনে মহিন্দরের বেশ নাম ডাক হয়েছে, পয়সাও আসছে ঘরে। তারপর একদিন ঘটল ভীষণ এক দুর্ঘটনা। স্টোভ ফেটে মেয়েটির মুখ পুড়ে গেল। তখন তো বাবুজি এখনকার মতো প্লাস্টিক সার্জারি ছিল না, মেয়েটির মুখ ঝলসে গেল। যে সুন্দর মুখের জন্য তার অহংকার ছিল সেটা হয়ে দাঁড়ালো ভয়ঙ্কর। সে সুন্দর মুখ আর নেই। যে সুন্দর মুখের আকর্ষণে প্রেমিকরা এসে ভিড় করত দিন রাত, সেই মুখের চোখ দুটো ছাড়া আর কিছুই রইল না। কুৎসিত পোড়া এক মুখ, তাকিয়ে থাকা যায় না। সেই বিভৎস মুখ ঢাকবার জন্য মেয়েটি ওড়না দিয়ে মুখ ঢেকে থাকতে রাখল। তার এতদিনের প্রেমিকেরা রাতারাতি সব গা ঢাকা দিল। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, তাই তার জীবনে আর কোনো পুরুষ নেই। মেয়েটির কাছে সে জীবন অসহ্য। হঠাৎ একদিন আবিষ্কার করল সে বড় একা, বড় নিঃসঙ্গ। ঠিক এই সময় মহিন্দর এগিয়ে এলো। মিস্টার কাপুরের কাছে সে আবার তার কামনার বাসনার পানি প্রার্থনা করল। এবার কিন্তু মিস্টার কাপুর হাতে যেন আকাশের চাঁদ পেলেন। তার মেয়ে এখন আর কুচিটি নেই, রূপেরও অবশিষ্ট নেই কিছু। তাই মহিন্দরের মতন সুপুরুষ এবং জীবনে প্রতিষ্ঠিত কেউ একজন যদি কমলাকে বিয়ে করতে চায়, সেটা আশাতীত সৌভাগ্য বলতে হবে। কিন্তু মিস্টার কাপুর চালচলনে যেমন বনেদি ছিলেন, তেমনি তার সম্মান বোধটাও ছিল পুরো মাত্রায়। তিনি মহিন্দরের প্রস্তাবে রাজি হলেন, তবে একটা শর্তে। সেটা হলো চূড়ান্ত সিদ্ধান্তে নেওয়ার আগে মহিন্দর একবার কমলাকে দেখবে। তার ওই পোড়া মুখ দেখবার পরেও যদি মহিন্দরের বিয়েতে আপত্তি না থাকে, তবে তিনিও সানন্দে মেয়েকে তার হাতে তুলে দেবেন। ঠিক হলো মিস্টার কাপুর তার মেয়েকে নিয়ে এখানে আসবেন। ওই বাগানে গোধূলি বেলায় মহিন্দর পূর্ণ দৃষ্টিতে দেখবে কমলাকে। 10 বছর পরে এই প্রথম হবে তাদের সাক্ষাৎ। মেয়েটি এলো, ওড়নায় তার মুখ ঢাকা। মিস্টার কাপুর হোটেলে অপেক্ষা করতে লাগলেন, আর কমলা একা বাগানের ভেতর একটা বেঞ্চিতে বসে অপেক্ষা করতে লাগলো মহিন্দরের। বাবুজি, মেয়েটির মুখ পুড়ে কেমন হয়েছিল তা আমি জানি না। বাগানের ভেতর ওদের দুজনের মধ্যে কি ঘটেছিল তাও কেউ জানে না। আমরা সব ভালোবাসা সম্বন্ধে বড় বড় কথা বলি, নিষ্কাম ভালোবাসা, প্রেমের জন্য যথা সর্বস্ব ত্যাগ, ওসব গল্পেই মানায়। কিন্তু বাস্তব জীবনে তার উদাহরণ খুব কম আছে, একটা কি দুটো। মহিন্দর এতদিন মনের মধ্যে যে ভালোবাসা পোষণ করেছিল সেটাও নিঃস্বার্থ নয়। সে ভেবেছিল কমলাকেই সে চায়, তার রূপ যৌবন নয়। কিন্তু গোধূলি লগ্নে মেয়েটির মুখের ওই ভয়াবহ আকৃতি তার বোধহয় চোখ খুলে দিয়েছিল। মেয়েটি যখন ওড়না সরিয়েছিল তখন বোধহয় সে শিউরে উঠেছিল। সুন্দরকে ভালোবাসা যায়, কিন্তু যা বিভৎস তাকেও কি তেমনভাবে ভালোবাসা সম্ভব? আমি যা বলছি তাই সে অক্ষরে অক্ষরে করেছিল, মানে অক্ষরে অক্ষরে সেটাই ঘটেছিল তা আমি বলছি না, কারণ আসল ঘটনা কেউ জানে না, সবই অনুমান। কিন্তু এটা ঠিক যে মহিন্দর মাথা নিচু করে চলে গিয়েছিল। মিস্টার কাপুরের সঙ্গে একটি কথাও বলেনি। মেয়েটি কিন্তু উঠে আসেনি। পরে যখন মিস্টার কাপুর মেয়ের কাছে গেলেন, তিনি দেখলেন তার আদরের দুলালি মৃত্যুর মুখে ঢলে পড়েছে। তার কোলের ওপরে ছোট্ট একটা শিশি পাওয়া গিয়েছিল। বাবুজি,
সারা জীবন মেয়েটি পুরুষকে আকর্ষণ করেছে। তাদের প্রশংসা, স্তোকবাক্য আর আত্মনিবেদনেই সে ছিল অভ্যস্ত। সবাইকে হারিয়ে মাহিন্দারকেই সে শেষ সম্বল ভেবেছিল। হয়তো তার ধারণা ছিল, যতই সে কদাকার হয়ে যাক না কেন, মাহিন্দার তার জীবনকে পরিপূর্ণ করে তুলবে। তার ভালোবাসা নিখাত, কিন্তু তার মনে হয়তো ভয়ও ছিল, যদি তার শেষ আশাটুকুও পূর্ণ না হয়। তাই সমস্ত গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য সে লুকিয়ে বিষ নিয়ে এসেছিল। এই হলো ঘটনা বাবুজি। অনেক বছর আগে এখানেই ঘটেছিল। নাটকের শেষ অঙ্কের শেষ দৃশ্য, যাকে বলেন আপনারা। এখন বোধহয় বুঝতে পারেন কেন আপনাকে বাগানে যেতে আমি বাধা দিয়েছিলাম। অনিমেষের মুখের রক্ত যেন উবে গিয়েছে, ভেতরটা কাঠ হয়ে গেছে। কিন্তু কিন্তু ও ফিরে আসে কেন? কোনো মতে সে জিজ্ঞাসা করল। ম্যানেজার বিষণ্ণভাবে দুপাশে মাথা দোলালো। বাবুজি, ওই মেয়েটির সব কিছুই খারাপ। যখন সে সুন্দরী ছিল, যখন তার মুখের দিকে তাকিয়ে পুরুষরা আত্মভ্রষ্ট হতো, তখন সে তাদের নিয়ে মজার খেলায় মেতে উঠত। তাদের মধ্যে ঈর্ষা আর কলহের সৃষ্টি করে সে ব্যাপারটা উপভোগ করত, তাদের ধ্বংস করতে চাইত। এখনো বোধহয় সেই অতৃপ্ত বাসনায় সে পৃথিবীতে ফিরে আসে। আপনার মতো যারা দেখতে পায়, তাদের উপর অশুভ প্রভাব বিস্তার করে তাদের সে সর্বনাশের মুখে ঠেলে নিয়ে যায়। অতৃপ্ত আত্মা বারবার ফিরে আসে। যাদের ওপর সে ভর করে, তারা ওড়না ঢাকা ওই মুখ দেখার জন্য অস্থির হয়ে ওঠে। বাবুজি, ওই মুখ দেখা ভালো নয়। যারা দেখেছে তাদের কারও ভালো হয়নি। পরিমল থামল। আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো অবিশ্বাস্য সেই কাহিনী শুনছিলাম। পরিমল চুপ করতেই আমি না বলে পারলাম না, কিন্তু তোমার কাহিনী নিশ্চয়ই এখানে শেষ নয়। পরিমল মৃদু হাসল, তারপর বলল, না, আরও কিছুটা আছে, তবে এখানে শেষ হলেই ভালো ছিল। ম্যানেজারের মুখে সব কিছু শোনার পর অনিমেষ সত্যিই ভয় পেয়েছিল। আমাকে বলেছে সে কথা। পরদিন সকালেই ঘর বদল করে সামনের দিকের একটা ঘরেও চলে গিয়েছিল। ঠিক করেছিল যত তাড়াতাড়ি পারে কলকাতায় ফিরে আসবে। কিন্তু ট্রেনে রিজার্ভেশন পেতে 2 দিন দেরি হয়েছিল ওর। সেই মেয়েটির কাহিনী ওকে এমন অভিভূত করে ফেলেছিল, কিছুতেই ভুলতে পারছিল না ওকে, মন থেকে সরাতে পারছিল না। অনড় নিষ্পন্দ বিষাদ প্রতিমার মতো সেই নারী মূর্তির ছবিটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। চলে আসার আগের দিন ওর মধ্যে কেমন যেন একটা ছটফটানি দেখা দিল। রাত্রিরে বারবার মনে হতে লাগলো, ও কি এখন বাগানে আছে? কি হবে একবার যদি আমি ওর সামনে গিয়ে দাঁড়াই? একবার, শুধু একবার ওর মুখটা আমি দেখতে চাই। একবার দেখলে নিশ্চয়ই আমার কিছু ক্ষতি হবে না। ও বুঝতে পারেনি মেয়েটি তার অশুভ প্রভাব দিয়ে ওকে আকর্ষণ করছে। সেই আহ্বানে সাড়া না দেওয়ার মতো শক্তি ওর নেই। ওর বিচার বুদ্ধি, বিবেচনা সব লোপ পাচ্ছিল। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, ও একটা ঘোরের মধ্যে দিয়ে চলছিল। স্বাভাবিক অবস্থায় ও ছিল না। যতই রাত বাড়তে লাগলো, একটা তীব্র আকর্ষণ অনুভব করতে লাগলো অনিমেষ। যেন মেয়েটি তাকে কাছে ডাকছে, চুম্বকের মতো টানছে তাকে। তারপর একসময় ঘর থেকে ও বেরিয়ে এলো। ম্যানেজার ভেবেছিল পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছে অনিমেষ।
তাই তার ওপর আর নজর রাখিনি। তখন মাঝরাত, সমস্ত অঞ্চলটা সুষুপ্তির কোলে ঢলে পড়েছে। হোটেলেও সেই অবস্থা। অনিমেষ পা টিপে টিপে বেরোলো। বেঞ্চির ওপর সেই পাষাণ মূর্তি যেন তার জন্যই অপেক্ষা করছে। সেই মুহূর্তে অনিমেষ অনুভব করেছিল আর ফেরবার পথ নেই। সম্মোহিতের মতো সে এগিয়ে গিয়েছিল। তারপর দাঁড়িয়েছিল মূর্তির সামনে। হঠাৎ মূর্তির মধ্যে যেন জীবনের স্পন্দন সে দেখতে পেয়েছিল। নড়ে চড়ে উঠেছিল নারী মূর্তি। তারপর আস্তে আস্তে সরিয়েছিল ওড়না। কি দেখেছিল আমি যেন আর কৌতূহল চাপতে পারছি না। এখানেই অনিমেষ অসংলগ্ন হয়েছে সবচেয়ে বেশি। কি দেখেছিল তাও ভাষায় প্রকাশ করতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ওর চোখ মুখে ফুটে উঠেছিল ঘোর আতঙ্ক। তবে ওর বিড়বিড় করে বলা খাপছাড়া অসংলগ্ন কথাগুলো থেকে আমার মনে হয়েছে একটা ভয়ানক কিছু ও দেখেছিল। ও যেন বলতে চেয়েছিল আকারহীন সেই ভয়ঙ্কর বিভৎস একটা মুখ ওর মুখের দিকে তাকিয়েছিল। সেই নিরাকার দগদগে ঘায়ের মতো বস্তুটা থেকে একজোড়া চোখ ওকে যেন উপহাস করেছিল। এমন করে অবশ্য বলেনি, কিন্তু আমি ওর অসংলগ্ন কথা থেকে অনুমান করে তোমাকে বললাম। বেচারা একেবারে ভেঙে পড়েছে। এখন অবশ্য একটু ভালো আছে, ডাক্তার বলেছে নার্ভাস ব্রেকডাউন। কিন্তু যাই হোক, দুটো জিনিস ও এখন একেবারে সহ্য করতে পারে না। সে দুটো কি? আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম। কারো স্পর্শও সহ্য করতে পারে না, আর কেউ জোরে হেসে উঠলে ও থরথর করে কেঁপে ওঠে। পরিমল ওর কাহিনী শেষ করল। আমি অনিমেষের তখনকার অবস্থা চিন্তা করলাম। এক পাহাড়ি অঞ্চল, নির্জন, নিস্তব্ধ, গভীর রাত। বাগানে অনিমেষ, আর বেঞ্চিতে বসা এক রমণীর অস্পষ্ট ছায়ামূর্তি, ওড়না ঢাকা মুখ। সেই ওড়না তুলে ছায়ামূর্তি তাকালো অনিমেষের দিকে। ঝলসে যাওয়া প্রায় গলিত এক মুখ, শুধু উজ্জ্বল এক জোড়া অক্ষত চোখ। নিজের অজান্তেই শিউরে উঠলাম আমি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।